কি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও না তোমাদের দোয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, গল্পটা শুনলে এত মজা পাবে, কারণ গল্পটা টেনে শুনবে না, শেষ অবধি যে কি ভালো রোমান্টিক রোমান্টিক কথা আছে, শুনলে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। কারণ এটা আমার জীবনের গল্প। বন্ধুরা, আমার একবার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীটা বেঁচে নেই। তারপরও বাবা মার সংসারে থেকে বাবা আবার আর এক জায়গায় বিয়ে দিল। কিন্তু ওই পরিবারে আমার তো সতীন বেঁচে নেই, কিন্তু সতীনের একটা বিয়ে পাশ ছেলে ছিল। বন্ধুরা, সতীনের ছেলের সঙ্গে কিভাবে আমি ঘর সংসার করতে লাগলাম, সেই গল্পটি আজকে তোমাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আমি সামনে কথা না বলে চলে যাই আমার মূল গল্পতে। লেখাপড়া শেষ করেই বাড়িতেই সবসময় বসবাস করতাম। মায়ের এ কাজ ও কাজ যেন মায়ের সঙ্গে সবসময় করতে থাকতাম, কারণ আমার বাবার অনেক টাকা পয়সা আছে। আমি যখন ছোট ছিলাম, বাবা তখন আমাকে দুনিয়াতে দেখেই সে বিদেশ পাড়ি দিয়েছিল। প্রায় 22টা বছর বিদেশ কাটিয়ে আসছে। আমার বাবার অনেক টাকা পয়সা, শহরে কয়েকটা দোকানপাট আছে। কেন, কিছুটা যেন আমাদের অভাব নেই, কারণ আমি আমার বাবার একমাত্র মেয়ে। কিন্তু আমি যখন লেখাপড়া করতাম, কলেজ থেকেই একটা সুন্দর হ্যান্ডসাম ছেলের সঙ্গে আমার প্রেম হয়, আর এভাবেই আমাদের দুজনার বিয়ে হয়। বাবাও আমাদের মেনে নিয়েছিল, কারণ আমি তার আদরের একটাই মাত্র মেয়ে। আমাকে যেন কোনো কিছুতেই অবহেলা করতো না বাবা। এভাবেই সুন্দরভাবে আমাদের স্বামী স্ত্রীর সংসারটা যেতেছিল। কিন্তু কয়েক মাস যেতেই আমার স্বামীটা হঠাৎ যেন মাঝে মাঝেই মাল খেয়ে বাড়িতে আসতো। কেমন যেন মাতলামো মাতলামো ভাব। আমি একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি তো আমাকে প্রেম করে বিয়ে করেছো, এভাবে মাল ঝাল খেয়ে না এসে এই সংসারে ভালোভাবে থাকতে পারো না? আমি যদি আগে জানতাম যে তুমি এইরকম একটা খারাপ ছেলে, তাহলে তো তোমার সঙ্গে আমি বিয়েই করতাম না। আর আমি জানতাম না প্রেম করার আগে যে তুমি এত খারাপ, কারণ তুমি সবসময় এরকম মাতাল হয়ে আসলে বাবা কি মনে করবে। তারপরে বন্ধুরা, সে আমাকে জবাব দিল, বলল, এখন থেকে আমি এটাই করব, কারণ আমার ভালো লাগে না। আমি ইয়াং বয়স থেকেই আমি মাল খাই, আর বিয়ের পরে তো আমার এই সংসার ধর্মটারও আর ভালো লাগে না। তারপরে বন্ধুরা, আমি তখন আমার স্বামীকে বললাম, ও নিজে তো কর্ম করে খাও না, আমার বাপের টাকাগুলো পাও, যখন যেটা বাপের কাছ থেকে চাও তখন সেটা বের করে দেয়, তো এই জন্য তোমার বেশি নেশা করা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আজকের থেকে বাবাকে বলবো তোমাকে যেন আর টাকা পয়সা না দেয়। স্বামীটা যেন আমার কথা শুনে একেবারে রেগে মেগে বাড়ির থেকে বের হয়ে গেল। এভাবেই বন্ধুরা মাঝে মাঝেই যেন কোথায় বন্ধুর কাছ থেকে সব টাকা পয়সা হালাত করে সব সময় যেন নেশা করে আমার কাছে আসতো। আমি একটা যুবতী বউ, মাত্র 3-4 মাস হলো বিয়ে হয়েছে। এভাবেই আমার কাছে এসে মাঝে মাঝেই জোর করে এটা ওটা ছিনিয়ে নেয় যে সে অনেক নেশাভান করে আমার ঘরে ঢুকতো। যাই হোক বন্ধুরা, অনেক কষ্টে একেবারে 1 বছর সংসার কাটাতেই আমার স্বামী একদিন হঠাৎ খুব মাতাল হয়ে একেবারে মেন রোডে হাঁটা চলাফেরা করতেছিল। এমন তো অবস্থায় আমার স্বামীটাকে একটা ট্রাক সিফটি দিয়ে চলে যায়, একেবারে সে জায়গাতেই মারা যায়। এভাবেই আমি আমার বাবার বাড়িতে বিধবা হয়ে আমার মায়ের সংসারে আবার সব কিছু কাজ করতে থাকলাম। আর আমি বাবাকে বললাম, আমি আর কোনো ছেলেকে কখনো ভালোবাসবো না, এভাবে আর বিয়েও করবো না, সংসারও করবো না। বাবা শুনে বলল, শোন মা, তোর হঠাৎ স্বামীটা এভাবে চলে গেছে দুনিয়া ছেড়ে, কয়েক মাস যাক, দেখবি সব কিছু আবার স্বাভাবিকে ফিরে আসবে। বাবা যেন আমাকে অনেক কিছু বোঝাতে লাগলো। তারপরে বন্ধুরা, মা আমাকে এসে বলল, আচ্ছা মা, তুই টেনশন করিস না, কারণ হঠাৎ তোর স্বামী এভাবে মারা গেছে, আর তুই এত টেনশন করলে তোর শরীরটা যে খারাপ করবে। তাই আমি মার কথা শুনে বন্ধুরা আমি আর টেনশন করলাম না, যেন সুখে দুঃখে মা বাবার সঙ্গে আবার 1টি বছর কাটিয়ে দিলাম। এভাবেই
মায়ের সংসারে আমি বিধবা সেজে থাকতে লাগলাম। কিন্তু মা বাবা মাঝে মাঝেই বলে, তুই বিয়ে করে নে, এরকম প্রতিজ্ঞাটা ভেঙে দে। তুই যদি বিয়ে না করিস আমি কখন দুনিয়া ছেড়ে চলে যাব, কারণ তোর মা তখন তোকে বিয়ে দিতে পারবে না। আমি বাবার কথা শুনে যেন আমার মনটা ভেঙে গেল। না, আসলেও তো তাই। কারণ বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আমাদের যতই টাকা পয়সা থাক, কারণ বাবা যদি এদিকে ছেলে না দেখে যায় আমার যেন কোনোদিন বিয়ে হওয়ার হবেই না। এই বাড়িতেই মায়ের সঙ্গে কাটাতে হবে। আবার যদি মা বয়স হয়ে গেছে, যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে তো আমি একেবারে এতিম হয়ে যাব। তাই বাবার খুশির জন্য আমি বিয়েতে রাজি হলাম। বললাম, বাবা ঠিক আছে, একটা ভালো দেখে পাত্র দেখো। তখন বাবা হাসতে হাসতে বলল, আমি জানি তুই রাজি হবি, কারণ আমি তোর এই সংসারে আর কত কালই থাকবো, বেঁচে থাকবো। তোর মা যখন বেঁচে থাকবে তখন নাই তুই কিছু 2 মাস 1 মাস নাই এভাবে কাটাতে পারবি। কিন্তু আমি যদি তোর বিয়েটা না দেখে যাই, আমাদের মনটা খারাপ হবে। তাই তুই এই বলার আগেই আমি একটা সুন্দর পাত্র দেখে রাখছি। পাত্রটার কিন্তু তোর মতোই অবস্থা, কারণ ওই সংসারে ওই ছেলেটির একটা মাত্র ছেলে রেখে তার স্ত্রীটা মারা গেছে। কারণ স্ত্রীটা অনেক অসুস্থ, শুরুর থেকেই যেন সে অসুস্থ হয়ে পড়েছিল। তারপরও লোকটি তাকে অনেক চিকিৎসা করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তার স্ত্রীটা এখন বেঁচে নেই। একটা ছেলে আছে তোর সতীনের, ছেলেটা অনেক বড়, বিএ পাশ করেই খুব হ্যান্ডসাম ছেলে। আমি সব কিছু দেখে আসছি। তুই যদি ছেলেটার মা হয়ে যেতে পারিস, তাহলে ওই সংসারে ছেলেটাও বাঁচলো, তোর ওই হব স্বামীটাও তাহলে বেঁচে গেল। কারণ ছেলেটি খুবই ভালো, খুব সুন্দর, আমার চয়েস হয়েছে। তখন আমি বাবাকে বললাম, দেখো বাবা, তোমার যেটা ভালো হয়, তুমি তো দেখে শুনেই আসছো, সেটাই তুমি আমার জন্য করো। তারপরে বাবা হঠাৎ করে ছেলের বাড়িতে কথা বলে ওই ছেলেটির সঙ্গে আমাকে বিয়ে দিল। কারণ আমার আগের সতীনের একটা বড় ছেলে আছে, ছেলেটি বিয়ে পাশ করে সবসময় বাড়িতেই থাকে। তারপরে বন্ধুরা, আমি এই লোকটির সঙ্গে বিয়ে হয়ে যেন খুব সুখে শান্তিতেই কয়েক মাস বাস করতেছিলাম। কারণ আমার স্বামী আজ মারা গেছে প্রায় 1 বছর। আবার নতুন সংসার পেয়ে যেন আমার জীবনটা যেন স্বর্গে ভরে উঠেছে। আর নতুন স্বামীর স্পর্শে যেন আমার সব কিছু যেন পৃথিবীতে ভালো লাগতে শুরু করেছে। তার উপরে আমার একটা সতীনের বড় ছেলে আছে, বিয়ে পাশ ছেলে, সবসময় বাড়িতেই থাকে। সে যেন আর লেখাপড়া করে না, কারণ ওর মা মারা যাওয়ার পরের থেকে সে লেখাপড়া একেবারে বন্ধ করে দিয়েছে। এভাবেই 6 মাস আর কলেজে যায় না। একদিন আমি ওকে জিজ্ঞাসা করছি, বলছি, আচ্ছা বাবু, তুমি স্কুলে যাবা না আর? তখন বলল, মা আমার নাম বাবু না, বাবু বললে কেমন ছোট ছোট লাগে, আমার নাম বাবলু। তখন আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, হয়তো তোমার বাবার কাছ থেকে আমি শুনতে ভুল করেছি। ঠিক আছে বাবলু, তুমি কি আর লেখাপড়া করবে না? তোমার লেখাপড়ার খরচটা নাই, আমি এখন থেকে চালাতাম। অনেক কথা আমি আমার ছেলেটিকে বোঝাতে লাগলাম। তারপরে বন্ধুরা, ছেলেটি যেন আমার সঙ্গে তবুও কথা বলছে না, কারণ বিয়ের পরে হঠাৎ 2 একবার এমনিতেই ডাকছে, কিন্তু কখনো মা বলে এখনো ডাকি নাই। আমি তখন বললাম, ও তোমার হয়তো আমাকে পছন্দ হয় নাই, তাই তুমি আমার সঙ্গে এভাবে অভিমান করে যাচ্ছ। ঠিক আছে, তোমার কাছে আর কখনোই আসবো না, কারণ আমি তো তোমাকে আদর যত্ন করার জন্য সব কিছু জেনে শুনেই আমি আসছি যে ওখানে যেয়ে একটা বড় ছেলে পাবো, ছেলেটার সঙ্গে সবসময় আমি এভাবে বাড়িতে বসে কথা টথা বলবো। অনেক আশা ভরসা করে তোমার বাবাকে আমি বিয়ে করছি, কিন্তু তুমি আমাকে যেহেতু মা বলে মেনেই নিতে পারছো না, আজ থেকে আর তোমার সঙ্গে আমি তোমার সামনে কখনোই আসবো না। ঠিক আছে, তুমি আমাকে মাফ করে দিও। ছেলেটি যেন খপ করে আমার হাত পেরে ধরে বসলো। তখন বলল, আচ্ছা আমি তো আপনাকে মা বলতে পারি নাই, কিন্তু ডাকবো, এইভাবে আপনি কথা বললে হয়? আপনি একটা শিক্ষিত মেয়ে আর অনেক ধনী পরিবারের মেয়ে, কারণ আপনি আমার জন্য যখন এসেছেন, আর বাবা এদিকে সবসময় তাস পাশা এটা ওটা খেলে বেড়ায়, বাবা যেহেতু আপনাকে সময় দিতে পারে না, নতুন অবস্থায় যদি তোমার এই সমস্যা হয় মা, আমি আজকের থেকে তোমার সঙ্গে সবসময় মা বলে ডাকতে পারবো না, কিন্তু ছোট মা বলে ডাকবো, কিছু মনে করো না ছোট মা। তখন থেকে ছেলেটা আমাকে সবসময় জানো ছোট মা বলে জানো একেবারে পাগল হয়ে যেত। এভাবে সুখের সংসার সতীনের ছেলের সঙ্গে আমি সবসময় বাসায় থাকতাম আর কথাবার্তা বলতাম, কিন্তু সতীনের ছেলে কখনো আর লেখাপড়া করতে আর রাজি হলো না। তারপরে বন্ধুরা,
এভাবেই সতীনের ছেলের সঙ্গে আমার সবসময় বারান্দায় বসে এখানে ওখানে সবসময় দুইজনে বাড়ি থাকি, তো যেন সতীনের ছেলে মাঝে মাঝে আমাকে খুব সুন্দর সুন্দর গল্প শোনায়। কলেজে কি হতো, আমিও কলেজে লেখাপড়া করছি, আমিও তাকে বলতাম অনেক রোমান্টিক রোমান্টিক সুন্দর সুন্দর আমরা দুইজন গল্প উপভোগ করতাম, কারণ ওটা সতীনের ছেলে হলো তো আমারই এখন বর্তমান ছেলে। কিন্তু আমার এই ছেলেটি যেন সবসময় আমাকে ছোটমা করে পাগল হয়ে থাকতো। আমি মনে করতাম যাক, পৃথিবীতে আমার স্বামীর সুখ না পাই, কিন্তু এখানে এসে আমি একটা ছেলে পেয়েছি, যেন আমার সুখের স্বর্গ একেবারে ফেরত পেয়েছি। কিন্তু আমার স্বামীটা যেন আমার ভালো পছন্দ হয় নাই বন্ধুরা, কারণ আগের স্বামী যখন মারা গেল ওটা ছিল একটা মাতাল, আর এই স্বামীটা যদিও পেলাম কপালে, আসলে আমার কি আছে উপর আল্লাহ জানে। এই স্বামীটা একেবারে সব সময় যেন কোনো কাজকর্ম করে না। আমার বাবা মাঝে মাঝেই আমাকে বিকাশ টাকা দেয়, সেই টাকাটা আমি ঘরের মধ্যে রেখে দিই, আমার স্বামীটা দেখে ফেলে। কিন্তু আমি মাঝে মাঝে গিয়ে আমার বাবলুর জন্য টাকা খোঁজ করি, কিন্তু টাকা খুঁজে পাই নাই। হঠাৎ আমি একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানকার টাকাগুলো নেয় কে? তখন বাবলু বলল, বাবা তো তাস পাশা খেলে, হয়তো বাবাই নিয়েছে, এই কারণেই তুমি টাকাগুলো সবসময় একটু অন্য জায়গায় লুকিয়ে রাখবে, না হলে বাবা কিন্তু তোমার সোনা দানা যত চেন চুড়ি আছে সব কিন্তু এইভাবেই বিক্রি করে দিবে, কারণ জুয়েরিরা কিন্তু ভালো হয় না। আমি বাবাকে অনেক মানা করছি, তারপরও বাবা শোনে না। এখন দেখো তুমি নতুন এসেছো ছোট মা, এখন কি করবা, বাবাকে কিভাবে টনটাইট করতে হবে সেটা সব দায়িত্ব তোমার, যেহেতু তোমাকে পেয়ে আমার খুব ভালো লাগে, আমি যেন মার কথাটাও ভুলে গেছি। এইভাবে আমি আমার স্বামীর কাছে কোনো আচার ব্যবহার, কোনো ভালো রূপটাই যেন পাইনি। এই যে 3 মাস বিয়ে হয়েছে, আমার স্বামী মাত্র আমার কাছে রাতে 3 দিন থেকেছে। এইভাবে কি আমি একটা ইয়ং যুবতী মেয়ে, এইভাবে কি সংসার চলে? কারণ আমার একটা তো জৈবনের জ্বালা আছে, সব কিছু না মেটাতে পারলে স্বামীর সংসার এত টাকা পয়সা দিয়ে কি হবে? আমি হঠাৎ একদিন বাবাকে ফোন দিলাম, বাবা তুমি আমাকে কোথায় বিয়ে দিলে? বললে না অনেক ভালো ছেলে, খুব সুন্দর ছেলে, বউকে খুব ভালোবাসে, কিন্তু এটা তোমার জামাইয়ের মধ্যে কি দেখছি? তুমি এই যে মোবাইলে আমাকে হাত খরচ দাও মাঝে মাঝে অনেক টাকা পয়সা, সেই টাকাগুলো আমার স্বামী একেবারে বড় জুয়ারি, সব সময় যেন জুয়া খেলে। তখন বাবা বলল, তুই তোর স্বামীকে দেখ, এখন বোঝায়ে সুজায়ে এইভাবেই তো সংসার করতে হয়। তুই যদি তাকে বোঝাতে পারিস, কারণ তুই এখন বর্তমান তার স্ত্রী, বোঝায়ে টুজায়ে যদি এই পথটা ছাড়াতে পারিস তাহলে তোর কপাল ভালো, আর না হলে কিন্তু পরে অনেক সমস্যা আছে। আচ্ছা সমস্যা নেই, দেখি আমি একদিন যেয়ে জামাইকে বুঝিয়ে দিয়ে আসবো, কারণ এখানে যদি সবসময় এভাবে জুয়া খেলে আমি এত টাকা কোথায় পাবো? কারণ বাইরে থেকে এসে আমি কয়েকটা দোকানপাট করে তোকে যা হয় টাকা পয়সা হয়, তোর মাকে না জানিয়ে তোকে মোবাইলে বিকাশ করে টাকাগুলা দিই। তারপরও যদি তোর স্বামী এভাবে জুয়া খেলে নষ্ট করে তাহলে তো আমি টাকা দেওয়া বন্ধ করে দেব। আমি জানো বাবার কথা শুনিয়ে তাড়াহুড়া করে ফোনটা কেটে দিলাম। হঠাৎ আমার স্বামী বাড়িতে আসলো। আমি বললাম, আচ্ছা আমি এখানে অনেকগুলো টাকা রাখছিলাম, সেই টাকাগুলো কি হয়েছে? তখন আমার স্বামী আমাকে বলল, সেটা আমি নিয়ে খরচ করে ফেলেছি। কেন, সমস্যা নাকি? তুমি ওর স্ত্রী, তুমি এইভাবে আমাকে এইভাবে করতে পারো না, সন্দেহ করতে পারো না। তখন আমি বললাম, না সন্দেহ না, দেখো টাকা পয়সা তুমি আরও নাও, সমস্যা নাই, কিন্তু অন্য কাজে খরচ করো, এরকম জুয়া খেলে খরচ করো না, কারণ জুয়ার পথটা ভালো না, অনেক সমস্যা হয়। জুয়েরিরা কিন্তু সব সময় ভালো হয় না, কখন যে কি হয়ে যায় তোমার, কারণ এই জুয়ার টেনশনটা খুব বড় টেনশন। তারপরে বন্ধুরা আমার স্বামী আমাকে বলল, ঠিক আছে তোমার টাকা পয়সা নেব না, আমি আর জুয়াও খেলবো না, আর জুয়া যদি খেলি তোমার কাছ থেকে কোনো দিন আর 5টা পয়সা নেব না। যেন কেমন নত হয়ে তাড়াহুড়া করে আমার সঙ্গে তর্ক বিতর্ক করতে করতে না খেয়ে দে একেবারে বিছানায় শুয়ে বলল। তখন আমি বললাম, তুমি কি ভাত খাবে না? তখন বলল, না আমি ভাতটা খাবো না, আমার ভাত খাওয়ার প্রতি কোনো রুচি নাই, আর তুমি এখান থেকে যাও তো, তোমাকেও জানো আমার ভালো লাগে না, কেমন যেন লাগে। তখন আমি বললাম, শোনো আমরা স্বামী স্ত্রী সবসময় সুখে দুঃখে এই বাড়িতে থাকবো সারা জীবন, একেবারে
বুড়োকাল পর্যন্ত তোমার সঙ্গে যেন সুখে শান্তিতে থাকতে পারি, বসবাস করতে পারি। তোমার একটা ছেলের ভবিষ্যৎ আছে, তুমি দেখে শুনে কাজ করলে তো হয়। জুয়া টুয়া খেলা বাদ দাও না কেন? তখন আমার স্বামী বলল, আমি জুয়া খেলা কখনোই বাদ দিতে পারবো না সোনা। তুমি যতই আমাকে বোঝাতে চাও, আমি কিন্তু তোমার বোঝটা নেব না। আমার ভাত খাওয়া লাগবে না, কিছুই না। তুমি আমার সঙ্গে এরকম ভিত করে না তো। যাও, তুমি ওই নিচে শুয়ে পড়ো, আমার ভালো লাগছে না। না হলে তুমি উপরে এসো, আমি নিচে শুই। এই কথা বলে আমি তখন বললাম, না না, তুমি তো আমার স্বামী, তুমি যদি নিচে যাও তাহলে তো আমার খারাপ লাগবে। তাই তুমি উপরে থাকো, আমি নিচে থাকি। যেহেতু তুমি আমাকে পছন্দ করো না, ঠিক আছে, আজকের দিনটা যাক, রাতটা যাক, তারপরে দেখি কি করা যায়। তখন আমার স্বামী বলল, তুমি আর আমার কি করবে? অনেক যেন তর্ক বিতর্ক আমার সঙ্গে করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। তারপরে বন্ধুরা, এভাবে আর কয়টা দিন কাটে। আমার যেন কোনো কিছুই ভালো লাগে না। আমি একটা ইয়াং যুবতী বউ, এইবারে কোনো কিছুই যেন ভালো লাগে না। আমার স্বামীটা সারাদিন এই জুয়া তাস পাশা খেলে বেড়ায়, আর যেন সকালে যায় আর যেন রাত 2টা-3টার দিকে ফেরে। সারাদিন কোথায় থাকে, কি করে, খাওয়া দাওয়া করে, যেন খাওয়া দাওয়ারও কোনো হিসাব নেই। দিন দিন যেন কেমন শুকিয়ে যাচ্ছে, অসুখের মধ্যে পড়ে গেছে। কারণ আমার স্বামীর মধ্যে শুধু জুয়ার নেশা, আর জুয়ার নেশা যাদের থাকে বন্ধুরা, তারা বেশি দিন লাস্টিং করে না। আমি শুধু মাঝে মাঝে ভাবতাম কখন যেন সে মারা যায় টেনশনে টেনশনে। কারণ টাকার টেনশনটাই জুয়ারিদের সবচেয়ে বড় টেনশন। এভাবেই অনেক দিন কাটাতে লাগলাম। কিন্তু আমার যে শারীরিক একটা চাহিদা আছে, খাওয়ারের তো কোনো সমস্যা নেই, কিন্তু শারীরিক যে একটা চাহিদা আছে, সেই চাহিদাটা মেটাবে কে? আমি একটা ইয়াং যুবতী মেয়ে, আমার যেন সব সময় কেমন লাগে। এভাবে আমি বাড়িতে আমার বাবলুকে সাথে করে, আমি সব সময় আমার সতীনের ছেলেকে সাথে করে গল্প আড্ডা দিয়ে যেন দিনটা কেটে যেত। কিন্তু আমি সতীনের ছেলেকে কোনো কিছুই বুঝতে দিতাম না, কারণ সব সময় আমার যেন ভিতরে কেমনটা লাগে। কারণ ওটা সতীনের ছেলে হলেও তো আমারই ছেলের মতোই। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন বিকেলবেলা আমি বারান্দার উপর দিয়ে গোসল করতে যাব গোসলখানায়, কিন্তু ঘরের মধ্যে বাবলু শুয়ে আছে। আমি যেন কিসের একটু আওয়াজ পাচ্ছি, বাবলু যেন কেমন হাঁপাচ্ছে। আমি বুঝতে পারছি না বাবলু এরকম হাঁপাচ্ছে কেন, কোনো সমস্যা হলো নাকি? তখন আমি বাইরে থেকে ডাক দিলাম, বাবলু, কি করছো তুমি ঘরের মধ্যে, এমন হাঁপাচ্ছ কেন? তখন বলল, মা, কোনো সমস্যা নেই, কিছু না, আমি ওই যে মোবাইলে কিছু ছবি দেখছি, ভিডিও দেখছি, তো তাই কেমন যেন লাগছে, তাই ওই মোবাইলের শব্দটাই তোমার কানে যাচ্ছে, অন্য কিছু না। তুমি যাও তো, তুমি কোথায় যাচ্ছ? তখন আমি বললাম, আমি তো গোসলখানায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা না হলে আমি গোসল করে আসি, গোসল করে এসে তোমাকে খাবার দেব, ঠিক আছে? তখন বাবলু ভিতর থেকে বলল, ঠিক আছে মা, তুমি যাও, এখন যাও তো, এখানে আর দাঁড়িয়ে থেকো না। আমি ওই সুযোগ নিয়েই গোসলখানায় না গিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখি বাবলু হাতের কাজটাই করছে, যেন কেমন একেবারে অস্থিরতা বোধ করছে। আমি আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখতে লাগলাম, কারণ আমি তোর ছোট মা, আমি তো আর তখন কিছু বলতে পারছি না। ও যেন একেবারে হাঁপিয়ে উঠছে বন্ধুরা। অবশেষে আমি গোসলখানাতে এসে তখন বাবলুকে ডাক দিলাম, বাবলু, এই বাবলু, ঘরটা খোলো তো, তুমি খাবে না? কারণ আমি গোসল সেরে আসছি তো। কিন্তু আমি বন্ধুরা বাবলুর ওই কাজটা করা দেখে গেছি, বাবলুকে যেন বুঝতে দিচ্ছি না। এভাবেই বাবলুকে বারবার ডাকছি। বাবলু তখন আমাকে বলছে, আচ্ছা ছোট মা, তুমি আমাকে এইভাবে জ্বালাচ্ছ কেন? ঠিক আছে, আমি গোসল সেরে এসে খেয়ে নিচ্ছি। তখন আমি বললাম, ঠিক আছে, ঘরটা তো খোলো, আমার ওই ঘরে একটা কাপড় রয়েছে, নিতে হবে। তখন যেন বাবলু ঘরটা খুলে দিল। তারপরে বন্ধুরা, আমি তখন বাবলুর হাত ধরে বললাম, যাও তো, গোসল করে এসো। কারণ এত বড় একটা ছেলে গোসল না করে সব সময় জানো এ কি দেখো মোবাইলে, সব সময় এসব কি মোবাইলে। তখন যেন আমি দেখে ফেলাতেই বাবলু একেবারে একটু লজ্জিত হলো যে ছোট মা তো এটা দেখে ফেলছে। তখন আমি বাবলুকে বললাম, বাবলু, তুমি গোসল করে এসে যাও, এসব আজেবাজে জিনিস দেখতে হয় না, শরীর খারাপ হয়। আর শরীর খারাপ হলে শরীরটা অসুস্থ হয়ে পড়ে, জ্বর আসবে, যাও তো। তখন বাবলু আমার কথা শুনে বন্ধুরা গোসলখানায় চলে গেল। আর এদিকে আমি তার বিছানাটা একেবারে ঝেড়ে ঝুড়ে করতে দেখি কেমন যেন আঠালো কিছু পড়ে আছে। তখন আমি বুঝতে পারলাম
ও আমি ফটো দিয়ে যা দেখছি সেটাই সঠিক। তখন আমি সব কিছু যেন ওইভাবে রেখে নাই করে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপরে আমি বাবলুকে খেতে দিলাম আর বলছি, বাবলু তুমি রুমের মধ্যে সবসময় এটা ওটা পড়ে থাকি, ও কি এগুলো কিসের আটা? তখন বাবলু বলল, ছোট মা ওইদিকে তাকাও কেন? কারণ ওইদিকে তাকানো যাবে না। আমি মোবাইল দেখতে দেখতে আমার খুব ঠান্ডা লাগছে, তো তাই অনেক সময় এটা ওটা ওই ঠান্ডার বোঝাই তো নাক দিয়ে অনেক সিনটিন আসে, তাই আমি ওখানে বিছানার সঙ্গেই মোছামুছি করি। না হলে তো এইগুলো আমার ভালো লাগে না। সবসময় দরজা খুলে বাইরে এসে ফেলাতে ভালো লাগে না। তাই তুমি অন্য কিছু ভাবছো নাকি? তখন আমি তো বন্ধুরা দেখেই ফেলছি যে বাবলু কি করে, সে যেন আমার কাছ থেকে এড়িয়ে যেতে লাগলো। তারপরে বন্ধুরা এভাবেই মাঝে মাঝে দেখি বাবলু এটা ওটা ঘরের মধ্যে করতেই থাকে। আমি নিষিদ্ধ করার সত্ত্বেও হঠাৎ একদিন দেখি দরজাটার খিল দি নাই, কিন্তু আমি হুট করে ঢুকে যেই দেখি বাবলু ওই কাজটাই করছে। সরাসরি একেবারে মোবাইলে যেন আজব আজব ছবি দেখছে আর কেমন যেন বিহিত করছে। আমি তাড়াহুড়া করে মোবাইলটা তার হাতে থেকে কেড়ে নিয়ে আসলাম। বললাম, বাবলু আমি তোমাকে বারণ করি নাই যে কোনো কিছু এইভাবে করবে না, কারণ তোমার একটা জৈবন আছে, তাই বলে কি তুমি এইভাবে সব কিছু করতে পারো না? কারণ আমি তোমার ছোট মা, আমাকে সব কিছু শেয়ার করতে পারো, আমাকে বললেই তো হয়। আমি সব কিছু তোমার দেখতে পারি না, কারণ আমি তোমার ছোট মা। এই বাড়িতে আসছি যখন সব দায়িত্ব এখন আমার, তুমি আমাকে পাদে এইগুলা করতে পারো না। তখন বাবলু আমাকে বলছে, মা তুমি এইভাবে কথা বললে হয়? তুমি আমার ছোট মা, কারণ ছোট মা তো ছোট মাই, তুমি সব কিছু শেয়ার করবে আমার সঙ্গে কিভাবে? কারণ আমার তো মাথায় আসে না, আমি একটা বিয়ে পাশ ছেলে আর তুমি আমার এই বাড়ির ছোট মা, তোমার সঙ্গে আমি কি করে শেয়ার করব? তখন আমি বললাম, শোন বাবলু, তোর বাবা তো বিয়ের পরে আমাকে কোনো কিছুরই অভাব রাখি নাই, আর আমার বাবাও মাঝে মাঝে বিকাশ করে টাকা পাঠায়, খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। কিন্তু তুই আমার ফেস দেখে বুঝতে পারিস না আমার কোন অভাবটা যাচ্ছে? তোর বাবা নিচে শোয় বা কখনো ওপরে শোয়, আমি নিচে শুই বা কখনো ওপরে শোই, আবার এই সকালে বের হয়, রাত 2টা-3টার সময় এসে ওইভাবেই ঘুমিয়ে পড়ে, কারণ আমারও তো কিছু লাগে। তুই বাবলু বুঝতে পারিস না আমার বিষয়টা কি? তুই আমার সঙ্গে সব কিছু শেয়ার করলেই তো পারিস, কারণ ঘরের সব কিছু সমস্যা তো ঘরের মধ্যেই সব কিছু মিট করা যায়, তাই না? তখন বাবলু বলল, হ্যাঁ মা, সব কিছু তো ঘরের মধ্যে ঠিকঠাক করা দেয়, কিন্তু তুমি যে আমার ছোট মা। তারপরে বন্ধুরা হঠাৎ একদিন আমার যেন রাত 10টা বেজে গেছে, কেমন যেন অস্থিরতা, খুবই অস্থিরতা লাগছে, একেবারে শরীরের মধ্যে যেন খুবই অস্থিরতা। বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারছি না, কারণ বিয়ের পরে তো স্বামী আমার কাছে যেন থাকতেই চায় না। কি করে যে কাকে বলবো, যেন সব কিছু একেবারে ভেঙে চুড়ে যাচ্ছে মনের মধ্যে। হঠাৎ আমি বাবলুকে ডাক দিলাম, বাবলু একটু এই রুমে এসে তো। তখন বাবলু আমাকে বলল, হ্যাঁ ছোট মা, এই তো আসছি। যেন বাবলু তাড়াহুড়া করে আমার রুমে আসলো। আমি তখন বললাম, বাবলু একটু বসো তো, তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করি। তখন বাবলু বলল, ছোট মা তুমি আমার সঙ্গে আর কি কথা শেয়ার করবে? তাহলে শোনো, তোমাকে আমি অনেকবার নিষেধ করা সত্ত্বেও তোমার ঘরে যেয়ে কিন্তু আবার খাটের ওপরে ওইগুলোই পাচ্ছি। কি ব্যাপার বাবলু, আমি তোমাকে বলি নাই যে তুমি আমার সঙ্গে সব কিছু শেয়ার করো? দেখবা ঘরের মধ্যে নিজের মানুষকে শেয়ার করলে সব কিছু একেবারে ফয়সানা হয়ে যাবে। তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো না, আর এইসব মোবাইল দেখা বন্ধ করে দাও তো, কারণ আমি যেখানে উপস্থিত আছি সেখানে তুমি কেন মোবাইল দেখো? আর আমাকে তোমার কেমন লাগে আজকে সত্য করে বলো তো। তখন বাবলু বলল, আমি তোমাকে খুব পছন্দ করি, কারণ তুমি আমার ছোট মা। তখন আমি বললাম, না না, ছোট মা বাদ দাও তো, এখন মনে করো আমি তোমার সামনে একটা অন্য মেয়ে বসে আছি, এখন তোমার কি রকম অনুভূতি হতে পারে? তখন বাবলু আমাকে বলল, হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগে, কারণ তুমি একটা বড় ঘরের মেয়ে, আর এত সুন্দর চেহারা, এত ফিটিস ফাটিস চেহারা। আমার বাবা তোমাকে বিয়ে করছে, আমি মাঝে মাঝে ভাবি যে বাবা একটা মেয়ে নিয়ে আসছে, এত হ্যান্ডসাম মেয়ে। আমার কপালে যদি এরকম একটা বউ হতো, আমি যেন সবসময় সুখে শান্তিতেই থাকতে পারতাম, তাকেও যেন সুখে শান্তিতেই রাখতাম। অনেক কথা বাবলু আমার সঙ্গে এভাবে শেয়ার করতে লাগলো। তখন আমি বাবলুকে বললাম,
এই তো মনের কথা বলেছে, কিন্তু এইভাবে যেন আর মোবাইলের ভিডিও আজোবাজো ভিডিও না দেখে এসব কাজ না করে সব কিছু আমার কাছেই শেয়ার করবা। আচ্ছা বাবলু, তোমার মনের কথা আর কিছু আছে নাকি বলবা? তখন বাবলু বলছে, তুমি যদি ছোট মা একটু আমাকে সেজে গুজে দেখাতে তাহলে আমি খুব আমার মনটা ভালো লাগতো। কারণ যখন বাবা তোমাকে বিয়ে করে নিয়ে আসছে আমি মনে মনে ভাবতাম কোথা থেকে কোন মহিলাকে বিয়ে করে আনবে আর কাকে মা ডাকবো, কিন্তু এই যে আসার পরে তোমার এমনিতেই রূপ যৌবনে ভরা, কিন্তু সাজগুজ করলে যে তোমাকে কি লাগবে আমি তো কখনো দেখি নাই। তাই যদি একটু সাজগুজ করতে আমার মনটা ভরে যেত। বাবলু যেন আমাকে সাজগোজ করার কথা বলতে বলতে আমি তখন বাবলুকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি 5-7 মিনিট বসো খাটের উপরে, আমি এখনই সাজগোজ করছি। আমি যেন তার সামনে সব কিছু একেবারে ইয়েতে করে একবারে সম্পূর্ণভাবে আমার ঘরে যা ছিল সব কিছু দিয়ে সেজে নিলাম একেবারে তার সামনে তাকে বসিয়ে। বন্ধুরা বুঝতেই তো পারছো। আর আমার বাবলু আমাকে সব কিছু একেবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখতে লাগলো। তখন আমি বললাম, বাবলু দেখো তো, এই যে তোমার পাশে বসলাম, এই যে ঘোমটাটা খুললাম, দেখো তো এখন কেমন লাগছে। তখন বাবলু বলল, ও ছোট মা তোমাকে যা লাগছে এখন যে কি বলি। তখন আমি বললাম, বাবলু তোমার মনের যা আশা আছে তুমি এখন পূরণ করতে পারো, কারণ এই সুযোগটা কিন্তু আর পাবে না। কি কেমন লাগছে বলো তো? তখন বাবলু আমাকে বলল, ছোট মা আমি যেন কি আর বলবো, লাইটটা অফ করে দিই তারপরে বলি। আমি বললাম, হ্যাঁ আমি তো এটাই চাচ্ছি, তুমি লাইটটা অফ করে দাও, আমারও যেন ভালো লাগে। সাথে সাথে বাবলু খাট থেকে উঠে যেয়ে সুইচটা বন্ধ করে দিল। তারপরে বন্ধুরা অন্ধকার হয়ে গেল। অবশেষে বাবলু আমাকে যা করলো বন্ধুরা বুঝতেই তো পারছো, যেন সুখে দুঃখে রাতটা একেবারে যেন শান্তিতে ভরে গেল। কারণ আমার স্বামী সারাদিন কোথায় জুয়া খেলে বেড়ায়, নেশা করে বেড়ায়, যেন আমাকে কোনো সুখই দিতে পারতো না। এমন তো অবস্থায় বাবলুর সঙ্গে সারা রাত আমি একেবারে সুখে শান্তিতে যেন আদরে যত্নে একেবারে ভরপুর সব কিছু। তারপরে বন্ধুরা সকাল হয়ে গেছে, তারপরেও আমার যেন জুয়েরি স্বামীটা বাড়িতে আসি নাই, কোথায় যে আছে আল্লাহই জানে। আমিও এই সুযোগে বাবলুর কাছে সারা রাত, বাবলু আমার কাছে সারা রাত এভাবে দুজন দুজনের কাছে সুখ দুঃখের কথা বলে কাটিয়ে দিয়েছি। হঠাৎ সকাল হয়ে গেল, তখন বাবলু আমার দিকে ঘুম থেকে উঠেই তাকিয়ে যেন মিট মিট করে হাসছে। আমি তখন বাবলুকে বললাম, বাবলু তোমার কি ভালো লাগছে আজকের দিনটা, আজকের রাতটা? তখন বাবলু বলল, হ্যাঁ ছোট মা, এইরকম আদর যত্ন পেলে আর আমি কোথাও ওইসব খারাপ খারাপ ভিডিও দেখবো না মোবাইলে, আর কোনো কিছুই করবো না। ঠিক আছে, তুমি যদি এইভাবে আমাকে সবসময় দেখো, হেল্প করো, তাহলে তো আমার সব কিছু মিটেই গেল। আর আমার এই রকমই সবসময় চাই, কারণ আমি একটা বিয়ে পাস ইয়াং ছেলে, সবসময় যেন এইরকমই থাকে। তখন আমি যেন খুব খুশি থাকলাম আর বাবলুকে বললাম, হ্যাঁ আমি তোমাকে এটাই এতদিন বোঝাতে চেয়েছিলাম যে আমি তো তোমার বাড়ির মধ্যে সব কিছু আছে, তুমি কেন হাতের ওই কাজটাই করো। তারপরে বাবলু বলল, ঠিক আছে ছোট মা, আজকের থেকে আর করবো না, যেহেতু তুমি আমাকে সব কিছুতেই সাহায্য করছো, হেল্প করছো, আমি আর করবো না। বন্ধুরা এভাবেই আমার জুয়েরি স্বামীর সংসার আর আমার সতীনের বড় একটা ছেলে রেখে গেছিল, ওর সাথে সবসময় যেন সুখে শান্তিতে এভাবেই আমি দিনগুলো কাটাতে লাগলাম। তারপরে বন্ধুরা হঠাৎ আমার এই জুয়েরি স্বামী খুবই অসুস্থ হয়ে পড়ে, কিন্তু কোনোভাবেই যেন তাকে আর বাঁচাতে পারলাম না। এভাবেই আমার জুয়েরি স্বামী যেন 3 দিন না খেয়ে তাস পাশা খেলতে খেলতে একেবারে ক্ষুধার্ত হয়ে সে দুনিয়া ছেড়ে চলে গেল। এখন আমি কি করব, কাকে নিয়ে থাকবো? কারণ ওই স্বামীটাও গেছে, এই স্বামীটাও চলে গেল, কারণ 2টা স্বামী আমার যেন কপালে সবসময় খারাপই যেত। কিন্তু আমি বাবলুকে পেয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছি। হঠাৎ একদিন বাবাকে ফোন দিলাম, বাবা তোমার জামাই তো মারা গেছে, সব কিছু তুমি দেখে গেছো, কিন্তু বাবা বলল তুই আর ওখানে থেকে কি করবি? তখন আমি বাবাকে বললাম, বাবা বাবলু তো আছে, সমস্যা নেই, কারণ আমি আমার সতীনের এই ছেলেটাকে নিয়ে সবসময় এভাবেই থাকতে চাই, আমি আর কখনো বিয়ে থাওয়া করবো না, তুমি আমার আর বিয়ে দেওয়ার চেষ্টাই করো না। বাবা বলল, ঠিক আছে, তোর যেটা কপালে আছে তুই সেটা নিয়ে থাক, আর সতীনের ছেলে তো বিয়ে পাশ করে বাড়িতেই আছে, একটু চাকরি বাকরি দেখতে বল,
তাহলে কি খাবি? তখন আমি বাবাকে বললাম, টেনশন করার দরকার নেই, আমি সতীনের ছেলেকে নিয়ে খুব সুখে আছি, তোমার এদিকে কোনো কিছু বলার দরকার নেই, ঠিক আছে বাবা, আমি রাখি, আমি বাবলুকে নিয়ে খুব সুখেই থাকবো। তখন বাবা বলল, ঠিক আছে, একদিন বাবলুকে নিয়ে আমার বাড়িতে আসিস, কিন্তু এভাবে সবসময় ওই বাড়িতে থাকিস নে। তারপরে বন্ধুরা, মাঝে সেজে এসে অবশ্যই বাবলুকে নিয়ে তুই বেড়াইয়ে যাবি, কারণ বাবলু তো তোর সতীনের ছেলে হলো, সবসময় আপন ছেলে মনে করেই থাকবি। আমি জানো বাবার এই কথাটা শুনে খুব খুশি হলাম, যে বাবাকে তো বোঝাতে পারলাম, কারণ আমি বাবলুকে দিয়ে এখন খুব খুশি। আমার সতীনের ছেলে হলো, আমাকে যে সুখে শান্তিতে রাখে, আমি তাকে ছেড়ে কিভাবে যাব? আর বাবলু আমাকে ছাড়া যেন আর কোনো কিছুই বুঝতো না। এভাবেই বন্ধুরা সতীনের ছেলের সঙ্গে আমার সারা জীবন সংসারটা একেবারে কেটে যেতে লাগলো। বন্ধুরা, আমার গল্পটি শুনে তোমাদের যদি মনের মধ্যে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধু ও আত্মস্বজনের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আমি আগামীকাল আরও এর চেয়ে ভালো ভালো বিনোদন গল্প নিয়ে তোমাদের মাঝে ঠিক এই সময় হাজির হব। বন্ধুরা, আমার জন্য অবশ্যই দোয়া করবে, আর তোমাদের জন্য আমি সব সময় দোয়া করি। যাক বন্ধুরা, এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।